নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, সৌভাগ্যের কথা বললেই আমরা প্রত্যেকেই এমন কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ চাই না যে আমাদের জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠুক, আমাদের এমন কোনো ভুলে যেন আমাদের পরে বা আগামীতে পস্তাতে না হয়, তার জন্য কোনো বড় মাশুল দিতে না হয়। আমরা সবসময় অন্তত এগুলো একটুখানি খেয়াল রেখে চলি, কিন্তু বহু ক্ষেত্রে দৈনন্দিন জীবন এবং যাপন দুটোই এত কঠিন হয়ে গিয়েছে এবং মানুষ চারপাশে নানাভাবে একাধিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে অনেক সময় হয়তো অনেক কিছু খেয়াল থাকে না যে জীবনে কিভাবে একটু এগোলে আমাদের হয়তো অনেকটা নিজেদের জীবনকে আমরা নিজেরাই সহজ করে নিতে পারি। কিন্তু বন্ধুরা, সেটা তো সব সময় হয় না, কিন্তু আমাদেরই অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি। এটাও না একটা মনুষ্যত্বের স্বাভাবিক গুণের মধ্যেই পড়ে, কারণ দোষ গুণ মিলিয়ে তো মানুষ, তাই আমরা সবটা ঠিক করব এমনটা তো নাও হতে পারে। আবার আমরা বেশি ভুল যদি করতে থাকি সেটাও কিন্তু আমাদেরকেই পুষিয়ে নিতে হয়, মানে সময় আমাদের থেকে সেটা ঠিক উসুল করে নেবে, মানে আমাদেরকে অনেকটা তার দাম হয়তো দিতে হতে পারে, অনেক ধরনের হয়তো ক্ষতি হতে পারে, অনেক ধরনের হয়তো ছোটোখাটো ভুলের জন্য হয়তো শুধু নিজের নয়, পরিবারের অনেকেরও হয়তো অনেক সময় আমরা অজান্তেই বিপদ ডেকে আনতে পারি। এরকমই নানা প্রতিকূলতার মধ্যে আমাদের প্রতিটা দিন একটা একটা করে অতিবাহিত হচ্ছে। কিন্তু আমাদের অনুষ্ঠান, দেবদার অনুষ্ঠান যিনি বা যারা দেখেন টিভির ওপারে বসে, তারা জানেন এই জায়গাগুলোকে, বিশেষ করে এই পথটাকে যদি আমরা মসৃণ করতে পারি তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। যে ভুলগুলোর কথা বলছিলাম আমরা একটু হলেও ভাবনা চিন্তা করে সেগুলোকে কারেক্ট করতে পারি বা রেকটিফিকেশন করতে পারি। এই অনুষ্ঠানটা একটা জাস্ট গাইডলাইন, বিশ্বাস করেন। তথাকথিত ডেট অফ বার্থ বা নানান কিছু বিষয় নিয়ে বলে ওঠে যে আপনাকে এটাই করতে হবে, না হলে আপনার সমূহ বিপদ, এই ধরনের অনুষ্ঠান বোধহয় যারা এই অনুষ্ঠান দেখেন তারা অন্তত বলবে যে না, এটা নয়, আপনারা একটা সঠিক দিশা খুঁজে পান। আর এটাই দেবদার আমাদের অনুষ্ঠানের মূল বিশেষত্ব থাকে। আজকের অনুষ্ঠানটা একটু শুরু করি, দেখি আমি নিজেও একটু জানার চেষ্টা করবো যে আজকে আমরা কোন দিশা খুঁজে পাওয়ার চেষ্টা করবো। দেবদাকে স্বাগত জানাচ্ছি আজকে দেবদার অনুষ্ঠান। দেবদা, প্রথমে বলি যে খুব ভালো একটা, মানে প্রচন্ড গরম পড়েছে, তারপরেও বলি স্বাগত জানাচ্ছি। এই গরমটাকে ঠিক নেওয়া যাচ্ছে না, তারপরেও আজকে কি থাকছে আমাদের জন্য? একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি এটা হচ্ছে কি বলো, সময় তারতম্য। যখন অত্যাধিক শীত পড়ে তখন শীতে নেওয়া যায় না, যখন বর্ষা আসে তখন বর্ষায় নেওয়া যায় না। আলটিমেট মানুষ তো আমরা, মানে যখন যেটা বেশি এসে যায় আমাদের লাইফে তখন সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কোথাও না কোথাও মুশকিল। ঠিক তেমনি যদি কোনো কারণে অর্থ না থাকে তাহলে খুব প্রয়োজন থাকে, কিন্তু যখন অর্থ অত্যাধিক এসে যাবে তখন মাটিতে পা পড়ে না, চেনা লোকগুলো অপরিচিত হয়ে যাবে, মানে তাদের দেখলে আমরা চিনতে পারি না। তো এটা হচ্ছে সমাজের রীতিনীতি। তো এর জন্য গরমটাকে অ্যাকসেপ্ট করে নিলে আপনি দেখবেন যখন আপনার লাইফে অর্থ প্রচুর আসবে তখন দেখবেন সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন এবং পাশের লোকগুলোকে আগে যেভাবে দেখতেন এখনও সেইভাবেই দেখছেন। মানে পরিবর্তনটাকে আমাদের সহজে গ্রহণ করে নিতে হবে। একদম, পরিবর্তনকে যদি অ্যাকসেপ্ট, বাংলায় পরিবর্তনের সরকার একদম। কিন্তু যাই হোক, পলিটিক্যাল ব্যাপারে ঢুকলে পরে কাউকে না কাউকে মনে দুঃখ লাগবেই। তো আমি ওর জন্য এই আলোচনার মধ্যে সহজে ঢুকি না। আপনি দেখবেন আমি অনলাইন সব কিছু নিয়ে প্রেডিকশন করি বা ভবিষ্যৎ বার্তা যেটা বলি, আগাম প্রেডিকশন দিই, কিন্তু সহজে কখনো অনলাইন আমি দেখবেন না যে ভোটের রেজাল্ট নিয়ে কখনো বলি। হ্যাঁ, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করলাম, আমাদের দেবাশিস দা বা বাকি যারা আছে প্রসূনদা, তাদের সাথে অবশ্যই আলোচনা হয়, কিন্তু কোনো কারণে টিভিতে বলি না। কারণ হচ্ছে মানুষ হয়তো একজনকে প্রচণ্ড ভালোবাসে, আরেকজনকে হয়তো অন্য আরেকজন ভালোবাসেন, তো দ্বিতীয়জনকে যদি কোনো কারণে আমি দুঃখ দিই, আমার কাজ দুঃখ দেওয়ার নয়, তার জন্য আলোচনাটারও প্রয়োজন থাকে না। আর বাকি পরিবর্তনের সরকার যিনি এসেছেন তাকে তো অবশ্যই স্বাগত, কারণ নতুনকে যদি অ্যাকসেপ্ট করতে না পারি তা কখনোই হতে পারে না। এবং আমাদের যিনি আগের সরকার ছিলেন উনি লাস্ট একটা স্টেজ শোতে গিয়ে বলেছিলেন যে নতুন আসবে, প্রগতি এর নাম, এবং নতুনকে আমাকে হয়তো একদিন মানুষ ভুলে যাবে। এটাই হয়তো পৃথিবীর নিয়ম, কারণ আমরা যেদিনকে চলে যাই পৃথিবী থেকে তারপরে আলটিমেটলি কেউ 2 দিন 4 দিন শ্রাদ্ধ শান্তি, তারপর আলটিমেটলি তারপর কেউ মনে রাখার মতো থাকে না। কিন্তু হ্যাঁ, মনে রাখার মতো কিছু কাজ অবশ্যই করে যাওয়াটা আমার মনে হয় আমাদের লাইফে প্রয়োজন আছে। এবং তার জন্য যেটা দরকার হচ্ছে নিজের দিক লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে না আমাদের লাইফে যে জিনিসগুলো প্রাপ্তি আছে সেগুলো আসে না। আমরা অনেক সময় অর্থের জন্য বলি ভগবান দাও, ভগবান দাও, ভগবান এত অর্থ দেওয়ার জন্য আলটিমেটলি বসে আছে, কিন্তু আমরা জানিই না সেটা যে পাওয়ার রাস্তাটা কি, আলটিমেটলি প্রাপ্তিটা কি। আমরা তো ভাবি যে এইটুকুনি সময় বা আমার এই লোনটা আছে এটাকে মিটিয়ে দাও তাহলে আমি খুশি,
এই লোনটার পরে আপনার লাইফে অর্থের আর দরকার হবে না, এর কোনো মানে আছে? তো প্রতিটা সময় প্রতিটা জিনিসের আমাদের জীবনে রিকোয়ারমেন্ট থাকে, এবং ভগবানের কাছে কোনো লিমিটেশনের মধ্যে যদি তাকে বেঁধে দেন, আমার মনে হয় সেই জিনিসটা বা সেই বার্তাটা ভুল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা পাবো কী করে, আলটিমেটলি পাওয়ার জায়গা কি? আমার এই আলোচনার মধ্যে দেখবেন আমি গ্রহ নক্ষত্র নিয়ে অবশ্যই আলোচনা করি, কিন্তু তা সত্ত্বেও একটু আলাদা, একটু ভগবান বা একটু আধ্যাত্মিক লাইনে আলোচনা করি, কারণ আমি সবসময় একটা জিনিস শিখে এসেছি, যেটা আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষ হচ্ছে কী বলবো অসম্পূর্ণ। তো সেই জায়গাতে জ্যোতিষকে যদি গুরুত্ব দিতে হয়, তার মানে আধ্যাত্মিকতাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। প্রথম কথা হচ্ছে যে ভগবানের প্রতি নিষ্ঠা বা তার প্রতি একটা ধ্যান ধারণা যদি না থাকে, তাহলে কোনো কারণেই লাইফে এগোনোর রাস্তাটা স্মুথ হতে পারে না। আপনি হয়তো সাময়িক সাফল্য বা একটা ভালো চাকরি পেয়ে গেছেন, ভালো গাড়ি কিনেছেন, ভালো বাড়ি করেছেন, বা লাইফ পার্টনার পেয়ে গেছেন, ভাবছেন এগুলো সমস্ত কিছু আমার কৃতিত্ব। আলটিমেটলি দেওয়ার তো একজনই না। তো সাময়িক হয়তো মানুষ একটা আত্ম অহংকারের মধ্যে দিয়ে দিন কাটান, যে যা করেছি আমি করেছি, ক্লাসে ফার্স্ট আমিই হতাম। ফার্স্ট আপনার আগেও যে ছেলেটা ওই ক্লাসে পড়তো সেখানেও কেউ না কেউ ফার্স্ট হয়েই গেছে। হ্যাঁ, মানে মেরিটের দিক থেকে যদি বলেন আপনার যা আছে, হয়তো খুঁজলে এরকম আরও 100টা মেরিট পাওয়া যাবে। হ্যাঁ, প্রত্যেকে হয়তো সময়ের অনুযায়ী সূর্য দিনের বেলায় ওঠে প্রচণ্ড আলো দিয়ে, রাত্রিবেলাতেও চাঁদ ওঠে। প্রত্যেকের গুণ বা প্রত্যেকের জায়গাটা আমাদের কাছে সবসময় ক্লিয়ার থাকে না, যার জন্য আমরা যেটাকে বলি যে খুব সমালোচনা বা তুলনা করি, কম্পেয়ার করি লোকের সাথে, যে দেখ ও কত কিছু করে ফেললো, আমরা করতে পারলাম না। আলটিমেটলি আমরা ওর সম্বন্ধে জানিই না যে ও আগামী দিন আরও কত কিছু করতে চলেছে। তো সেই জায়গাটা আমার মনে হয় লাইফে বিশালভাবে দরকার আছে। এটা একটা পার্ট লাইফে। আর ভগবানের কথা বললাম, ভগবানকে ডাকার নিয়ম বা রীতিনীতি প্রতিটা অমাবস্যার সময় যেরকম বলি, আগামী অমাবস্যাটাও আছে 15 তারিখ। যারা যারা মানেন বা মানার চেষ্টা করেন, বা যারা যারা ফলোয়ারিং মেনেছেন পরপর 3খানা অমাবস্যা অ্যাটলিস্ট মানার চেষ্টা করবেন, দেখবেন জীবনে ফলগুলো অবশ্যই আলাদা পাবেন। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে ভগবানকে ডাকার নিয়ম কী আছে। আমার মনে হয় যারা ইসকনের দিকে যাতায়াত করেন বা আসেন, তারা ভালো করে বুঝতে পারবেন ওখানকার যে বইগুলো রাখা আছে, তার মধ্যে তো অন্যতম অবশ্যই গীতার প্রতিটা পাঠ, প্রতিটা অধ্যায় যেরকম আছে, তো সেরকম অনেকগুলো বই আছে যেগুলোর মধ্যে প্রশ্ন করুন উত্তর পাবেন। হ্যাঁ, তো এরকম প্রশ্ন করার বইগুলো যদি কোনো কারণে জীবনে কখনো পড়া হয়, আপনি দেখবেন যে আলটিমেটলি আমি কে কী করতে এসেছি বা আমার সাথে প্রভুর কানেকশান কী, প্রতিটা জায়গাতে মাথায় রাখা দরকার যে প্রভুকে ছাড়া আমাদের লাইফে মানে স্টেপ আউট করাটা প্রচণ্ড মুশকিল। আলটিমেটলি তারপরে অনেক পরে হচ্ছে গ্রহ নক্ষত্র, যার পায়ের তলাতে সমস্ত গ্রহ নক্ষত্র পড়ে থাকে, তাকে ডাকলে যখন টোটাল কাজটা হয়ে যেতে পারে, তাহলে আমি আলাদা করে গ্রহ নক্ষত্র নিয়ে ভাবতে যাব কেন? এটা হচ্ছে আমার কথা। এবং হ্যাঁ, অনেক সময় মনে হয় যে এই জটিলতা থেকে বেরোনোর জন্য একটু কাউন্সেলিংয়ের দরকার আছে, বা একজনের কাছ থেকে জানতে পারলে ভালো হতো। সেক্ষেত্রে আমার মনে হয় জ্যোতিষের প্রয়োজনীয়তা অন্যতম। দেবদা, মানে একটা জিনিস মানে আমি শুনছিলাম, আমি একটু মন দিয়ে শুনছিলাম, দর্শক যারা রয়েছেন তারাও হয়তো ওপার থেকে নিশ্চয়ই এই মুহূর্তে, আর সকালবেলা এই কথাগুলো শুনতেও খুব ভালো লাগে, এবারে গোটা দিনটা খুব ফ্রেশ হয়ে যায়। ভীষণ আধ্যাত্মিকতার কথা, ঈশ্বরের কথা। ঈশ্বরের কথা যখন বলি, অনেকেই বলেন যে আপনি হয়তো এর আগে বহুবার বলেছেন যে গীতা পাঠ, মানে আমাদের প্রত্যেকে না গীতাটা পড়া উচিত, গীতা পাঠ করা উচিত, এবং সেটা যদি সকালবেলা হয় খুব ভালোই হয়। কিন্তু আমরা তো সকালবেলা উঠেই প্রচুর মানুষ একদম 6টা থেকে বেরিয়ে গেল, রাত্রি 10টায় ফিরলো, তখন এসে টায়ার্ড। পাঠ করতে হবে না, এখন তো মোবাইলে আরো সুবিধা হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত গীতা আপনার ডাউনলোড করে নেবেন, কানের মধ্যে হেডফোন থাকবে, আপনি শুনতে শুনতে তো যেতে পারবেন। মানে আমরা বলি না যে হনুমান চল্লিশা হয়তো কোনো কারণে পাঠ করার সময় নেই, কিন্তু কানে তো শোনার সময় আছে না, তো সেটা শুনুন, দেখবেন অনেক প্রবলেম কেটে গেছে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে ভগবানের যে পুজো অর্চনা বা কি বলবো 51 ভোগ দিয়ে রান্না করে ভগবানকে দেওয়া, এটা তো একটা ভাব। আরেকটা ভাব হচ্ছে যে আপনি বাবা মার সাথে কিভাবে কথা বলেন, এটা হচ্ছে মেইন জিনিস। আবদার করেন না, তো প্রভুর কাছেও আবদার করুন। উনি তো মানে আলটিমেট পিতা, যিনি আপনাকে একটা মাধ্যম দিয়ে পৃথিবীতে আসতে হয়, তার জন্য মা বাবা সংসার সমস্ত কিছু দিয়েছে। সেই ভাবটা যদি ক্লিয়ার না থাকে না, তাহলে আলটিমেটলি দেখবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা খুশির যে বার্তাটা আপনার মুখের মধ্যে যেটা মানে দেখা যাবে, সেটার ক্ষেত্রে খুব সমস্যা। এটা আমার মনে হয় যে সব থেকে বড় কথা হচ্ছে বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনে একজন বয়স্ক লোক থাকতেন, আমি যদি নাম না ভুল করি, তার নাম ছিলেন তুলসী দাস, এরকম সামথিং কিছু। তো তুলসী দাসের নামে অনেক গল্প আছে, কিন্তু এই তুলসী দাসের কাজ ছিল শুধু বাঁশি বানানো আর বাঁশি বাজানো।
এবার লোকে ভাবতো, গ্রামের লোকেরা ভাবতো কি করে বুড়ো লোকটা, সারাদিন কি পাগল, করে, একদম, হ্যাঁ। বাঁশি বাজাচ্ছে। তো লোককে জিজ্ঞেস করতো তুমি এটা কি করো সারাদিন? বলছে আমি তো কৃষ্ণকে ডাকি, আমি মাধবকে ডাকি, ও তো আমার বন্ধু। বলছি মাধব এসছে? না, আজ আসেনি, কাল আসেনি, পরশু তো আসবে, কোনো একদিন আসবে। কোনো একদিন তো আসবেই। করতে 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 দিন গেছে, রাত গেছে, অনেক দিন গেছে, তো মাধব এখনো পর্যন্ত আসেনি। তো তুলসীদাসেরও প্রায় যাওয়ার টাইম হয়ে এসেছে। ঠিক সেই সময় একদিন প্রচণ্ড ঝড় জলের রাত, এবং তুলসীদাসেরও শরীর খুব খারাপ। ঘরের মধ্যে বসে তুলসীদাস একটা বাঁশি নিয়ে বলল, প্রভু আমি তোমাকে, মাধব তোমাকে আমি জীবনে সব থেকে বড় বন্ধু মনে করি। আজ অবধি কেউ আমার লাইফে বন্ধু নেই। গ্রামের প্রত্যেকটা লোক জানে আমি পাগল, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে, আমি তোমার প্রেমে পাগল। আর আজ অবধি তুমি আমাকে দেখা দেওনি বলে আমার কোনো দুঃখ নেই। যদি, আর আমার দিন প্রায় শেষ মুখে, আমি হয়তো এরপর আর বেশি দিন পারবো না বাজাতে। আজকে আমার লাস্ট টাইম আমি একটু বাজাচ্ছি, যদি মনে হয় তাহলে একটু এসে আমার পাশে বসো। এইটা হচ্ছে ভাব। তো উনি বাজানো স্টার্ট করলো, হঠাৎ দেখছে দরজায় কেউ ঠকঠক করছে। একজন মানে অন্ধকারের মধ্যে একজন কৃষ্ণবর্ণের মানুষ আসলো। আসার পরে বলছি যে তুলসীদাস জিজ্ঞাসা করেছি কাকে চাই? বলছে বাহ, এতক্ষণ ধরে মনে মনে ডাকলে যে তুমি বাজাবে বাঁশি, আমাকে ডাকছো শোনার জন্য, তো আমি আসবো না? মানে তুলসীদাসের চোখ থেকে তখন শুধু অঝোরা জল, মানে বাজাবে কি করে বাঁশি, সেটা বড় ব্যাপার। তুলসীদাসের পাশে এসে বসলো মাধব, তুলসীদাস বাজালো, এবং পরের দিনকে গ্রামের লোক সেদিনকে রাত্রে দেখলো তুলসীদাসের ঘর থেকে একটা নীলাভ আলো, কোথাও না কোথাও একটা উজ্জ্বলতা সাংঘাতিক। পরের দিনকে সকালে যখন দেখছে তুলসীদাস ঘর থেকে বেরোচ্ছে না, সবাইকে ঠক ঠক করছে, দেখছে তুলসীদাস চিরতরে ঘুমিয়ে পড়েছে, চোখ দুটো বন্ধ, অঝোর ধারায় জলগুলো তার চোখের মধ্যে দাগ পড়ে রয়েছে। তো এটা হচ্ছে ভাব, মানে জীবনে শেষ দিন পর্যন্ত আমি যদি বিশ্বাস রাখি না সে আছে, সে আমার সাথে থাকবে, আমার লাইফের আগের প্রবলেম পরের প্রবলেম তো তার দায়িত্ব, আমি কেন চিন্তা করতে যাবো? এই সাড়ে সাথী, মাঙ্গলিক, তারপরে এসেট্রা মলমাস, এখন তো মানে জ্যৈষ্ঠ মাসটা সম্ভবত মলমাসিক ভালো কাজ করতে নেই, বাকি নেগেটিভ খাওয়ার মতো তো কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইউটিউব খুললে পরে এমন এমন ওয়ার্ড শোনা যায় না, মাঝে মধ্যে আমিও ভাবি আমি হয়তো ভুল জানি, এরাই হয়তো ঠিক বলছে। ভীষণ মানে ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা হলে এটা হবে, এই জায়গা তো সেই জায়গাটাতে না পৌঁছে আমার মনে হয় এই জায়গাটাতে সেই সাহসটা রাখুন, দেখবেন অটোমেটিক্যালি প্রভু আপনার হয়েই কাজ করছে সবসময়। আমার একটা কথা, মানে মাধবের কথা শুনতে শুনতে বা তুলসীদাসের কথা, মানে একটা জিনিস খুব মনে আসলো যে আমরা তো এটাই পারি না দেবদা, যে চিনতে পারি না। মেন ব্যাপার হচ্ছে আমাদের এই জায়গাটা না পুরো ভারাক্রান্ত, মানে জটিলতা, জঞ্জালে ভর্তি। এদিকে রয়েছে ইএমআই, তারপরে রয়েছে ফ্যামিলি, তারপরে রয়েছে বাবা মার বয়স হয়েছে তাদের কি হবে, তারপরে রয়েছে শ্বশুর বাড়ি, তারপরে দিদি, এই ওই প্রত্যেকটা জায়গা নিয়ে আমাদের এই জায়গাটা, অফিস হেডেক, অফিস পলিটিক্স, তারপরে হচ্ছে স্যালারি কোনো কারণে ডিলে আসছে, তো কি হবে, ইএমআই বাউন্স হচ্ছে, বাড়ছে না কেন, এপ্রিল মাস হয়ে গেছে, তো প্রতিটা জায়গায় এই জায়গাটা ভার। এই জায়গাটাকে যেদিনকে একদম মুছে ফেলতে পারবেন, দেখবেন সামনের রাস্তাটা ক্লিয়ার, সোজা একদম। এই জায়গাটাই আমি বলার চেষ্টা করছিলাম, মানে আমরা খুব চলতিভাবে কথাগুলো বলছি, তার মানে দেবদা এখান থেকে বিষয়টা হচ্ছে যে চিনতে না পারা, মানে আমার সামনে রয়েছে, আমার অভিষ্ট লক্ষ্য আমার সামনে রয়েছে, কিন্তু আমি সেটাকে মার্গদর্শন পাচ্ছি না, মানে আমি নিজেকে চিনতে পারছি না, আমি ঈশ্বরকে চিনতে পারছি না, আমি জীবন দর্শন খুঁজে পাচ্ছি না। আলটিমেটলি আমি কে, আমাকে আগে বুঝতে হবে না আমি কি করতে আসলাম, কি দরকার ছিল, কেন পাঠালেন প্রভু আমাকে। তো সবকিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা ভাবি যে আমাদের পাপ হলো কিনা। ফার্স্ট কথা হচ্ছে যে কাজটা আপনি করতে যাচ্ছেন তার আগে আপনার মন আপনাকে বলে দেবে এটা পাপই, ঠিক আছে, এই কাজটা যেটা করতে চলেছেন এই কাজটা পাপ, এটা তোর কাজ না। অনেকে ভাবে যে আমার ক্ষতি এই করে দিয়েছে, ও করে দিয়েছে, এটা হয়তো অজান্তে করে, তো ভগবান ওর ক্ষতি করবে, তার ক্ষতি করবে। আলটিমেটলি এগুলো চিন্তা ভাবনা করার মতো টাইম তাকে ছেড়ে দিন না, যে ক্ষতি করছে উপরওয়ালা তো দেখতে পাচ্ছে যে কে আপনার ক্ষতি করছে, কে আপনার খারাপ চায়। অনেকে থাকি যে চাকরি পাচ্ছি না, খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে দিন কাটায়, যে জব নেই, কি করে চলবে, আগামী দিন কী হবে, ফার্স্টেশন, ডিপ্রেশন, হয়তো ঘরের মধ্যে ঢুকে শুধু ধোয়া আর ধোয়া, বাকি আর কিছু নেই ছেলেদের হলে। আর খুব বেশি যদি তাও সংযমী হয়, বাড়িতে কন্টিনিউয়াসলি চা খাচ্ছে, অন্ধকার ঘরে বসে থাকছে, মানে একটা বিধিকিচ্ছিরি অবস্থা, এবং চেহারা মুখ দেখলেই বোঝা যাবে যে জবলেস অথবা জবের জন্য ঘুরছে, ওর একটা প্রচণ্ড চাকরির দরকার আছে। প্রথম কথা হচ্ছে মেন্টালিটিটা এরকম কেন থাকবে যে আমি জব পাচ্ছি না বা ইন্টারভিউয়ে গিয়ে আমার ফেলিওরিটি আসছে। প্রথম কথা হচ্ছে
ফেল করার জন্য প্রভু আপনাকে পাঠায়নি। আপনি শুধু এটা মাথায় রাখুন, আগামী দিন আপনি যে পরিমাণ কাজ করবেন, ভগবান এই টাইমটা আপনাকে রেস্ট নেওয়ার জন্য দিয়েছে। তো এই রেস্ট নেওয়ার টাইমটাতে আমার মনে একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নিয়ে কেউ জন দর্শক রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে, নামটা বলা যাবে? হ্যাঁ, আমার নাম সুচরিতা ঘোষ। আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। আচ্ছা, তার আগে আমি একটা প্রশ্ন করি। আমাদের এই যে আলোচনা চলছে, একটা অন্য ধরনের অনুষ্ঠান, কেমন লাগছে এতক্ষণ বলুন তো? খুব খুব ভালো লাগে। আমি তো রোজ না বললেও প্রায়ই শুনি এবং আমার ভীষণ ভালো লাগে দেবাচার্যজির এই অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠান। আমি অনেক দিন থেকে লাইন পাচ্ছি না, কিন্তু আজকে আমি পেয়ে গেলাম লাইনটা। আমি খুব খুশি। তাহলে কথা বলা যাক। দেবদা কিছু জানতে একদম, চাইছেন, date of birth। বলুন প্লিজ। ডেট অফ বার্থ হচ্ছে আমার মেয়ের 15/11/1994। 15ই নভেম্বর 94, তাই তো? হ্যাঁ। আচ্ছা। টাইম? সময়? ও সময় হচ্ছে সন্ধ্যে 6:35। সন্ধ্যে 6:35। জায়গা জলপাইগুড়ি? না 25 না 35। হ্যাঁ 35। হ্যাঁ। জায়গা দুর্গাপুর, সন্ধ্যে 6:35। আচ্ছা, দুর্গাপুর। একদম একদম 6:35 হয়েছে। 35ই বলা হয়েছে, হ্যাঁ, দুর্গাপুর। প্রথম কথা হচ্ছে নভেম্বর মাসের জন্ম। আপনি কেন ফোন করেছেন আমি জানি না। নভেম্বর মাসের ছেলেমেয়েরা এমনিতেই খুব ভালো হয়, হ্যাঁ, তাদের মধ্যে কখনো নেগেটিভিটি থাকে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মীন রাশি, বৃষ লগ্ন, সাড়ে একটা প্রভাব আছে। একটু বলবেন দাদা আরেকবার? মীন রাশি, বৃষ লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লগ্নটা আমি জানতাম না। ত্রয়োদশী আমি কি বললাম, সব সময় বলি যে নভেম্বর মাসের ছেলেমেয়েরা ভালো হয়। আপনি দেখুন জন্মছক, ত্রয়োদশী শুক্লপক্ষের জন্ম, এর থেকে ভালো কি হতে পারে? ওর লাইফে ও যেগুলো চায় সেগুলো হবে না, এটা কখনো হতে পারে না। দেবগণ। আচ্ছা, মেয়ের নাম কি? হ্যালো, মেয়ের নাম কি? অলিভিয়া ঘোষ। কি? অলিভিয়া? হ্যাঁ, অলিভিয়া ঘোষ। হ্যাঁ, হ্যাঁ, অলিভিয়া অলিভিয়া ঘোষ। ঘোষ। অলিভিয়ার শুক্রটার একটু ডিস্টার্ব আছে, মঙ্গলটা নিচস্ত। ওকে, লগ্নের 2nd 3rd হাউসে মঙ্গল। আচ্ছা, 4th 5th 6th হাউসে রবি, বুধ, শুক্র, রাহু। আচ্ছা, 7th বৃহস্পতি, অষ্টমী কিছু নেই, নবমী কিছু নেই, দশমী চন্দ্র, একাদশে। আচ্ছা দেখুন, প্রথমেই বলি যে রবি, বুধ, শুক্র, রাহু একত্রে রয়েছে। মানে আমার আলাদা করে সত্যি বলার কিছু নেই, লাইফে পাবে না এরকম কিছু না। শুধু বৈবাহিক জীবনটাকে নিয়ে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা বা একটু জটক বিচার করে এগোলে ভালো হয়। এর বাইরে আমার মেয়ের বিয়েটা নিয়ে আমি ভীষণভাবে চিন্তিত আছি। অনেক সম্বন্ধ আসছে, কথাবার্তা চলছে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও গিয়ে ফাইনাল করা যাচ্ছে না। শুক্র রাহু থাকলে ভালো সম্পর্ক আসার ক্ষেত্রে একটুখানি ডিস্টার্ব হয়। আর বাকি হচ্ছে রবি, বুধ, শুক্র একত্রে থাকলে দেখবেন হয়তো খুব পরিচিতর মধ্যে বা মেয়ের খুব পরিচিতর মধ্যেই ব্যাপারটা এগোতে পারে। কেমন? তো সেই দিকটাও একটা ভালো অপশান আছে। আর মেয়ের আগে কখনো পরিচিতির মধ্যে কেউ ছিল না এটাও হয়তো নয়, হয়তো ছিল, সে হয়তো কোনো কারণে চলে গেছে এই মুহূর্তে বা সরে গেছে। হ্যাঁ, ঠিক কথাই, একদম। আচ্ছা, তো বাকি আগামী দিন ওরই হয়তো পরিচিতির মধ্যেই কেউ আসবে। তো ডিস্টার্ব হওয়ার মতো বা মন খারাপ করার মতো জায়গা এটা একদমই নয়। আর বর্তমান সময় বিয়েটা কি একটু ভালো হবে? কেন হবে না? কেন হবে না? আমি খুবই চিন্তা করছেন। না, একদম ভুল, একদম ভুল। দেখুন, ওর 18 তারিখ থেকে, মানে এই মাসের 18 তারিখ থেকে একটা যোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার বিশ্বাস এবছরই হয়তো এন্ডে অথবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়া উচিত ওর বিয়ে। মানে চলতি বছর 26। হ্যাঁ, তাহলে মানে আপনি বলছেন 26 সাল বা 27 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে? আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানে ভীষণ মেয়েকে নিয়ে এত চিন্তিত, মানে বিয়েটা নিয়ে। আর আমি একটু চাকরির ব্যাপারেও জানতে চাই। চাকরি একটা করছে, কলকাতাতেও করতো, বা এখন ও মণিপুরে আছে, একাডেমিক লাইনে একটা স্কুল সংক্রান্ত, স্কুল ট্রান্সফরমেশন এন্ড লিডারশিপ, সেই চাকরিটা বড় নর্থ ইস্টের একটা বড় এনজিওতেই আছে। কিন্তু এরপরেও কি চাকরিটা পাল্টালে ভালো না, মানে কি করলে ভালো? প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা আপনার করাটাই একদম ভুল। আমি আপনাকে স্টার্টিংয়েই বললাম, নভেম্বর মাসের ছেলে মেয়ে যারা হয় তাদের কোনোদিন পেছনে তাকাতে হয় না।
ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম আপনার মেয়ের, ভগবানের জন্য পুরো রাস্তা তৈরি করে রেখে দিয়েছে। ওর প্রেডিকশনে আমি আলাদা করে কি করব বলুন? এর চেয়ে বড় কথা আর কি হয়, মানে ওর রাস্তাটা কিন্তু বেশ মসৃণ, একটু শুধু বুঝে চলতে হবে, তাই তো? একদম একদম, বাকি কিছু এমন কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কয়েকটা ডিসিশন একটু বুঝে নিলেই আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। বেশ। স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে বলবেন, খাওয়া দাওয়া ব্যাপারগুলো নিয়ে, তাহলেই যথেষ্ট ঠিকঠাক, বাকি বেশ, কোনো প্রবলেম। সুচরিতা দি অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর অবশ্যই এই যে সময়টা বললেন না যে 2026 আর বড় 27 জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ এই সময়টার মধ্যে একটু বুঝে দেখে তারপর এগোবেন। আর সময়টাও কিন্তু কম, এটাও কিন্তু খুব বেশি সময় নেই কিন্তু, কারণ মাস 6 আমরা অলরেডি জুনে চলে এসেছি, সময়টাও আমাদেরও কমে এলো। তো এই যে কাশ আমি ওর অক্টোবর না হয় নভেম্বর হতাম, তাহলে অনেকটা জার্নিটা স্মুথ হতো। অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি দেবদা, যেটা আলোচনার মধ্যে আমরা ছিলাম যে মানুষের ভালো লাগছে এই অনুষ্ঠান, মানুষের ভালো লাগছে এই কথাগুলো, তার মানে হচ্ছে আমরা সত্যি মন থেকে এমন একটা দিশা খোঁজার চেষ্টা করছি যা আমাদের মনকে না, মানে এত জ্বালা যন্ত্রণা, এত স্ট্রাগলের মধ্যেও আমাদের না অনেকটা শক্তি যোগাবে। সেটা তো ঈশ্বর ছাড়া কেউ হতে পারে না, না কখনোই না। এবং আমাদের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু নাম আছে, দেখবেন যে মনে হচ্ছে যে বিপদটা আমার সমূহ, দেখবেন সেই সময় সেই জিনিসটা বা তার নামটা অটোমেটিক্যালি আপনার মনটাকে এত বেশি শান্ত করে দেবে, এত বেশি ঠান্ডা করে দেবে যে আমি তো আছি, চিন্তা নেই। মানে এই ফিলিংসটা যখন চলে আসবে না, দেখবেন সেই প্রবলেমটাই পরের দিনে সকালে আসুক না, আপনি দেখবেন নর্মাল একদম আপনার কাছে, আপনি খুব সুন্দর হ্যান্ডেল করতে পারছেন। এই পজিটিভ অ্যাক্টিভিটিটা আমার মনে হয় লাইফে ভীষণ দরকার। এবার অনেকে বলেন দাদা এর জন্য দীক্ষা নেওয়া দরকার আছে, নেই নেওয়া, দীক্ষা না, আলটিমেটলি ফার্স্ট হচ্ছে শিক্ষা। তো এই শিক্ষাটাই যদি খুব সুন্দর কথা, হ্যাঁ ফার্স্ট হচ্ছে শিক্ষা, শিক্ষাটা যখন আপনার মধ্যে এসে যাবেন, দীক্ষা তো অটোমেটিক্যালি আপনার কাউকে না কাউকে ভালো লেগে যাবে, তার পথে আপনি চলতে থাকবেন না, আপনি তখন কোনো ভুল কাজ করতেই পারবেন না। মন, মাথা, পুরো কি বলবো, শরীর সমস্ত কিছু তার সাথে সাথেই চলতে আরম্ভ করবে। মানে এরপর আর কোনো কথা হয় বলে আমার জানা নেই। মানে দীক্ষা হোক, যে পথ আমরা যাই না কেন, সেগুলো সব তো একটা পথ হতে পারে, কিন্তু যে পথ দিয়ে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সেটাই আমাদের মার্গদর্শন হওয়া উচিত। দেবদাস, সময়টা কমে গেল, মানে শেষ হয়ে গেল, কিন্তু এইভাবেই আমরা তো চাই মানে যে নতুন একটা সময় আসুক, আবার আমরা নতুন করে বিল্ড আপ হই। এই যে শেষ না করে পাচ্ছি না, ধন্যবাদ দিচ্ছি, কিন্তু একটা খুব সুন্দর কথা দেবদা কিন্তু আজকে অনুষ্ঠানে বলে গেল, আপনাদেরও বলি। এই যে দিনের শেষে আমরা কেউ ভাবি না যে কেউ একজন আমাদের কাঁধে হাত দিয়ে বলুক যে ভয় পেও না, আমি তো আছি। এইটা বলার জন্য যে মানে স্ট্রেংথটা দরকার, সেটা কিন্তু ঈশ্বর স্মরণে আমাদের থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। দেবদা, আরও একবার ধন্যবাদ। আমাদের আগামীতেও আলোচনা চলবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, নমস্কার।